ফিরে এলাম বিরতির পর আজকের বিশেষ খবর নিয়ে। অপ্রীতিকর অবস্থায় কট খেয়ে শেষমেশ হুজুরের হাতে বিবাহ সম্পন্ন হলো আহিয়ান ও ত্রিধা নামক দুই যুবক যুবতীর। এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, সম্পর্কে ওই যুবক যুবতী চাচাতো মামাতো পিস্তুতো ভাই বোন। ঘাড়তেড়া আহিয়ান নামক ওই যুবক প্রথমে ৬-৭ জন দুগলাবাতলা ছেলেকে কিল ঘুষি দিয়ে দেয় যুবতীর হাত ধরার জন্য। পরে ভিডিও ভাইরাল হবার ভয়ে ও মুরব্বীদের আদেশে বিবাহ করতে রাজি হয়ে যায়। আপাতত খানবাড়ির ওই যুবক যুবতীকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 3 প্রীতমের সাথে। আজকের পার্টটা কিন্তু বিশাল ইন্টারেস্টিং। তোমাদের নায়ক নায়িকা কট খেয়ে গেছে এবং বিয়েও হয়ে গেছে। চলো এরপরে কি হয় দেখা যাক। আমিও কিছু জানি না, শুধু কায়দা করে খবরটা পড়ে দিলাম। চলো শোনা যাক। সবাই মিলে সরাসরি চলে গেল রেস্টুরেন্টের রুফটপে, যেখানে ওদের টেবিল আগে থেকেই বুকিং দেওয়া ছিল। খোলা আকাশের নিচে রুফটপের চারপাশে রং বেরঙের লাইট জ্বলছে। গোল টেবিলটার চারপাশে সবাই মিলে বসলো। ইফতারের টাইম হতে এখনও 30 মিনিটের মতো বাকি। মূলত সবাই একসাথে হাঁটতে দেওয়ার জন্যই সময়ের আগে এসেছে। ত্রিধা এলোমেলো চোখে এদিক ওদিক তাকাচ্ছে। সে জানে কিছুক্ষণের মধ্যে তার বন্ধুরা তাকে কথা দিয়ে হামলা করবে। ভাবতে দেরি, কিন্তু নাজমুলের প্রশ্ন করতে দেরি হলো না। নাজমুল বসতে না বসতেই ত্রিধার উদ্দেশ্যে বলে উঠল, এদিক সেদিক তাকিয়ে লাভ নেই, কি হয়েছে ঝেড়ে কাশ। ওর কথা শুনে না চাইতেও ত্রিধার কাশি পেল। বাবলা সঙ্গে সঙ্গে টেবিলে থাকা মোম পানির বোতলটা হাতে তুলে দিল। তা দেখে নীল বাবলার হাতে একটা থাপ্পড় দিয়ে বলল, আস্তাক ফিরুল্লাহ, রোজা রমজান মাসে সব কি করতেছোস? সজীব চোখ ছোট ছোট করে ত্রিধার দিকে তাকিয়ে তার ভাবগতি বোঝার চেষ্টা করতেছে। জুই রাগের দৃষ্টিতে ত্রিধার দিকে তাকিয়ে বলল, তুই বলবি নাকি আমার হাতে মার খাবি? ত্রিধা এক নজর বন্ধুর দিকে তাকিয়ে মিনমিনিয়ে গলায় বলল, আহিয়ান ভাই দেশে ফিরেছে 15 দিন আগে। শুনেছি আর নাকি যাবে না লন্ডনে, এখানে ইন্টার্নশিপ করবে। সজীব সচেতন কণ্ঠে প্রশ্ন করল, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিল? ত্রিধা, আমি জানি না। ত্রিধার এমন রিল্যাক্স মুডের কথায় নাজমুলের মেজাজ গরম হয়ে যাচ্ছে। তাই তপ্ত স্বরে বলল, যা কয়বার স্পষ্ট কইরা ক, মেজাজটা হট করিস না। ত্রিধা হালকা গলা খাকারি দিয়ে সবগুলোর মনোযোগ আকর্ষণ করল। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সকল ঘটনা খুলে বলল। আশিক হেসে লুটুপুটি খেয়ে বলল, এমন প্রেম আমি বাপের জন্মে দেখি নাই। শোভা ত্রিধার দিকে তাকিয়ে বলল, আমার তো ওই ডায়লগটাই সেই লাগছে। নীল প্রশ্ন করল, কোনটা? শোভার থেকে উত্তর জানতে সবাই তাকালো শোভার দিকে। সেটা দেখে শোভা একটু ভাব নিয়ে গলার স্বর মোটা করে অভিনয় করে বলল, ধরে বস, পড়ে গিয়ে হাত পা ভাঙলে তোর বাপকে আমি কৈফিয়ত দিতে পারবো না। ওর অভিনয় দেখে উপস্থিত সকলেই হেসে দিল। ত্রিধার মেজাজ গরম হয়ে যাচ্ছে। এজন্যই আহেন ভাইয়ের সাথে আসতে চায়নি। সে তো আগেই জানতো তার বন্ধুরা এসব নিয়ে মজা করবে, আর হলোও তাই। জুই একটু অভিমান নিয়ে বলল, ভাইয়া দেশে ফিরেছে, তুই আমাকে আগে জানাসনি কেন? ত্রিধা একটু রাগ মেশানো কণ্ঠে বলল, আগে জানালে কি করতি? তোদের বাড়ি দাওয়াত দিতে নিয়ে যেতি? জুই নিরেট কণ্ঠে বলল, সেটা তো ভাইয়া এমনিতেও যাবে ছোট মুখে দেখতে। ত্রিধা জুয়ের সাথে আর কথা বাড়ালো না। নাজমুল ত্রিধার মাথায় হাত রেখে দোয়া করার ভঙ্গিতে বলল, দিলাম দোয়া কইরা, আহেন আব্বার সাথে সুখে শান্তিতে প্রেম কইরা তারপর বিয়া কইরা একজন বাচ্চার জননী হও আম্মা। ত্রিধা এবার প্রচণ্ড রেগে গেল। চারপাশের কথা না ভেবেই নাজমুলের কাঁধে ধুমধুম কয়েকটা কিল দিল। সজীব চারপাশে দৃষ্টি বুলিয়ে ত্রিধার উদ্দেশ্যে বলল, চারপাশের সবাই দেখছে ত্রিধা, এবার থাম। ঠিক তখনই ওয়েটার ওদের খাবার দেওয়া শুরু করলো। ত্রিধা থেমে গেল। নাজমুলকে শাসিয়ে বলল ফালতু কথা না বলতে। নাজমুল নাক মুখ কুঁচকে ত্রিধার উদ্দেশ্যে বলল, এই অধমকে বিনা দোষে অত্যাচার করলি তো, দেখবি আমার দোয়া কবুল হয়ে যাবে। তোর কপালে হাইয়ান আব্বাই আছে। বদদোয়া দিলাম। ত্রিধা বাদে বাকি সকলেই না চাইতেও হাসল। ত্রিধা গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ঠিক তখনই চারিদিকে মাগরিবের আজান পড়ছে। বন্ধুরা সবাই দুষ্টুমি ছেড়ে ইফতারের দোয়া পড়ে রোজা ভাঙল। বন্ধুদের সাথে কাটানো সময়টা হাসি আড্ডায় কখন যে চলে যায় তা বোঝা দেয়। দেখতে দেখতে সন্ধ্যা 7টা পিছিয়ে আসলো। গত কয়েকদিন থেকে সন্ধ্যার পর হালকা হালকা ঠান্ডা পড়ে, কিন্তু আজকে প্রকৃতির নিয়ম ভেঙে কিছুক্ষণ আগ থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সেটা দেখে ত্রিধা আয়ানকে ছোট্ট একটা টেক্সট করলো, তাকে এসে নিয়ে যেতে। রুফটপে বৃষ্টি থাকায় ওরা সকলে নিচে নেমে আসলো। বৃষ্টি ভাঙার আগে সজীব, শোভা, নীল জুইকে গাড়িতে তুলে দিল। ত্রিধাকে নিতে আহিয়ান আসবে, তাই নাজমুল ও সজীবদের পাশে দাঁড়িয়ে রইল। আহিয়ানের কাছে বুঝিয়ে দিয়ে তবেই ওরা যাবে। ইতিমধ্যে জুই তো অনেকবার ওদের চলে যেতে বলেছে। চারিদিকে বৃষ্টির তাণ্ডব বাড়ছে, এটা দেখে ওরা 3জন বন্ধু আয়ানের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। হাত ঘড়িটাতে তখন 7টা বেজে 25 মিনিট।
তখনই আহেনের গাড়িটা এসে থামল ওদের সামনে। ছেলেটা বৃষ্টির পানিতে ভিজে চুপচুপে হয়ে আছে। ওকে দেখে সজীব, নাজমুল ও আশিক সৌজন্যমূলক এসে বিদায় নিল। আহান বাইক থেকে নেমে কপালের সামনের ভেজা চুলগুলো ছাড়তে ছাড়তে ত্রিধার সামনে এসে দাঁড়ালো। ত্রিধা বৃষ্টির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আহান ওর চোখে দেখে মৃদু কণ্ঠে বলল, তোকে নিতে এসে বৃষ্টিতে ভিজে আজকে আমার এই হলো। চুলগুলো তো একটু মুছে দিলেও পারিস। ত্রিধা ভ্রু কুঁচকে আর চোখে তাকায় আহেনের দিকে। সেটা সত্যিই কাক ভেজা হয়ে দাঁড়িয়েছে। ত্রিধার একটু মায়া হলো বোধহয়, তাই পার্স সাথে একটা টিস্যু প্যাকেট বের করে অন্যদিকে তাকিয়ে বাড়িয়ে দিল আহিয়ানের দিকে। আহিয়ান ঠোঁট বাঁকিয়ে একটু হাসল। ত্রিধা এখনও ঝমঝমে শব্দের বৃষ্টি দেখায় ব্যস্ত। ঠিক তখনই কাঁধে চড়ানো গোলাপি ওড়নাটায় টান পড়ল। চোখ ঘুরে সেদিকে তাকাতেই ত্রিধার চোখ বড় বড় হয়ে গেল। দেখল আহিয়ান নিশ্চিন্তে তার ওড়না দিয়ে মাথার চুল মুছছে। মেয়েটা বারবার ওড়না টানছে আয়নের হাত থেকে ছোটানোর জন্য, কিন্তু এতে আয়নের কোনো ভাবনার অন্তর হলো না। সে তার ইচ্ছে মতো মাথার চুল মুছে তারপর ওড়না ছেড়ে দিল। ইতিমধ্যেই বৃষ্টির দাপট কিছুটা কমে আসতে আহিয়ান গিয়ে বাইকে বসল। ত্রিধা কিছু না বলে চুপচাপ গিয়ে বসলো আহিয়ানের পিছনে। না চাইতেও হাত রাখলো আহিয়ানের পুরুষালী কাঁধে। শক্তপোক্ত পুরুষ, সুঠাম দেহে কালো টি শার্টটা চেপে লেগে আছে। ত্রিধা না চাইতেও চোখ গেল সেদিকে। সে আবার চোখ ঘুরিয়ে নিল, কিন্তু সমস্যা হলো এবার কিছু দূর যেতেই আকাশ কাঁপিয়ে বজ্রপাত শুরু হলো। বৃষ্টির রূপ নিল আরও তাণ্ডব করা ঝড়ে। চলন্ত বাইকে বৃষ্টির ফোঁটাগুলো যেন কাঁটার মতো সরিয়ে বিঁধছে। আইহান বাইক নিয়ে আর সামনে এগোতে পারল না। এর মধ্যেই ত্রিধা অনেকটা ভিজে গেছে। আইহান তাই বাইক সাইড করলো একটা টঙের দোকানের পাশে। দৌড়ে গিয়ে দাঁড়ালো দোকানের ছাউনিতে। সেখানে আগে থেকেই অনেক মানুষ দাঁড়িয়ে। আইহান লক্ষ্য করলো সেখানে সকল মানুষের নজর ত্রিধার দিকে। প্রথমে না বুঝলে পরে ঠিকই বুঝেছে মানুষের দৃষ্টির কারণ। তার ইচ্ছে করছে ত্রিধাকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগাই দিতে, কিন্তু সে নিজের রাগটা নিয়ন্ত্রণ করল। ত্রিধার দিকে ফিরে ওর পরনে গোলাপি ওড়নাটা দিয়ে ও সারা শরীর পিঁচিয়ে দিল। ত্রিধা ছলছল চোখে তাকিয়ে রইল আয়হানের গম্ভীর মুখের দিকে। আয়হান নিজের কাজ শেষ করে তাকে সামনে দাঁড় করালো। ত্রিধার একদম পিঠ ঘেঁষে দাঁড়িয়ে আছে আয়হান। ত্রিধা বুঝল না ওর এমন ব্যবহারের কারণ। ঠিক তখনই কানের কাছে শুনতে পেল আয়হানের ফিসফিসানি আওয়াজ। আয়হান হালকা ঝুঁকে ত্রিধার কানের কাছে ঠোঁট নিয়ে দৃঢ় কিন্তু রাগী কণ্ঠে বলল, তোকে না বলছি বোরকা ছাড়া বের হবি না বাইরে। ত্রিধা চুপ করে রইল। আয়হান আবারও তপ্ত স্বরে বলল, ইচ্ছে করছে থাপড়ে তোর গাল দুটো লাল করে দেবো বেয়াদব। বিকেলবেলা আকাশ খারাপ দেখেও সাদা ড্রেস পরে কেন বের হয়েছিস? আয়নের হালকা ধমকে ত্রিধা কেঁপে উঠল, কিন্তু কেন জানি তার কোনো উত্তর দিতে ইচ্ছে করছে না। এদিকে আয়নের মেজাজ প্রচণ্ড গরম হচ্ছে। চারিদিকে বুড়ো থেকে যুবক সকলের দৃষ্টি ত্রিধার দিকে। সাদা ড্রেস বৃষ্টিতে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। আয়ন ত্রিধাকে আড়াল করে দাঁড়িয়ে আছে। তবুও কিছু কিছু পুরুষ চেষ্টা করছে আর চোখে ত্রিধাকে দেখার। ত্রিধাবার চারপাশে তাকিয়ে বুঝতে পারল আয়নের রাগের কারণ। আশেপাশের পুরুষদের দৃষ্টি দেখতে পেয়ে তার ভীষণ ভয় করছে। একটু পিছনে চেপে আয়নের সাথে লেগে দাঁড়ালো। ত্রিধার কোমল মসৃণ পিঠ বাড়ি খেল আয়নের শক্তপোক্ত কোমল শীতল বুকে। কিন্তু ছেলেটা আজকে খুশি হতে পারছে না। চারদিকের পরিস্থিতি তাকে বিচলিত করছে। ঝড় বৃষ্টির তাণ্ডব বাড়ছে। এই মুহূর্তে আহিয়ান চায় না কারোর সাথে ঝামেলা করতে, তাই চুপচাপ বৃষ্টির মধ্যে ত্রিধাকে নিয়ে বাইক স্টার্ট দিল। কিন্তু প্রবল বাতাসের ঝাপটায় বাইক সামনে এগিয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। এর মাঝে একের পর এক বজ্রপাত। সব মিলিয়ে বড়সড় একটা দুর্ঘটনার কবলে পড়তে পারে তারা। তবুও আহিয়ান চেষ্টা করছে ত্রিধাকে নিয়ে সেফ জোনে পৌঁছাবে। ত্রিধার মন ভয়ে গুটিয়ে আছে। প্রকৃতি আজ ঠিক করে নিয়েছে তাদের বিরুদ্ধে চলবে, তাই বৃষ্টি ও বজ্রপাতের তাণ্ডব কমার বদলে বেড়েই চলেছে। আচমকা দূরে কোথাও বজ্রপাত পড়ায় ত্রিধা জোরে চিৎকার দিয়ে আয়ানের কোমর পিছন থেকে চাপটে ধরে ডুকরে কেঁদে উঠল। আয়ান সঙ্গে সঙ্গে বাইকের গতি কমিয়ে আনল। বারবার পিছনে তাকিয়ে ত্রিধার উদ্দেশ্যে কিছু বলল, কিন্তু বাতাসে শো শো শব্দটায় মিলিয়ে গেল। ত্রিধা এখনও আয়ানের পিঠে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। রাস্তার পাশে বড় একটা বটগাছ দেখে আয়ান বাইক সাইড করল। অতপর মেয়েটার হাত ধরে নিয়ে গেল গাছের কাছে। ত্রিধা এখনও মাথা নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আয়ান একটু ওর কাছাকাছি দাঁড়িয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কি হয়েছে? বাচ্চাদের মতো এত কান্নাকাটি কিসের? আমি আছি তো, এত ভয় পাওয়ার কি আছে? ত্রিধা হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, আহিয়ান ভাই, আমার অনেক ভয় লাগছে। এমন দুর্গম পরিস্থিতি হতেও কেন জানি আহিয়ানের বড্ড হাসি পাচ্ছে, কিন্তু সে হাসল না। গম্ভীর মুখে বলল, ভয় পাওয়ার কিছু নেই, একটু পর বৃষ্টি কমলেই আমরা বাড়ি চলে যাব। আহিয়ান নিজের পকেট থেকে ফোন বের করল। বৃষ্টির বাড়িতে ফোন ভিজে নাজেহাল অবস্থা। ফোনে ৩৮টা মিস কল, তাও সবগুলো বাড়ি থেকে। আহিয়ান সঙ্গে সঙ্গে ওর বাবাকে কল ব্যাক করল। ফোন রিসিভ করতে শোনা গেল
ফোনের ওপাশ থেকে পাপার বিচলিত কণ্ঠ। কোথায় তোরা আহিয়ান? কল রিসিভ করতেছিস না কেন? আহিয়ান, আমরা বৃষ্টি কমার অপেক্ষায় এক জায়গায় দাঁড়িয়ে আছি। বৃষ্টি কমলে চলে আসবো। লোকেশন বল, আমি বাড়ির গাড়ি পাঠাচ্ছি। আহিয়ান উত্তরে কিছু বলার আগেই দেখলো ফোনটা বন্ধ হয়ে গেছে। বিরক্তির কণ্ঠে বলল, উফ, সিট। অতঃপর পিছনে তাকিয়ে দেখলো ত্রিধা গুটি সুরে মেরে দাঁড়িয়ে আছে। বজ্রপাতের আলোতে আহিয়ানের চোখ গেল আচমকা ত্রিধার পেটের দিকে। ভেজা সাদা জামাটা লেপ্টে আছে, যার কারণে পেট অনেকটা স্পষ্ট। আয়ান চোখ ঘুরিয়ে নিয়ে রাস্তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। অতঃপর কিছু একটা ভেবে নিজের শার্ট খুলে ত্রিধার গায়ে জড়িয়ে দিল। আচমকা কাজে মেয়েটা মাথা তুলে দাঁড়িয়ে লক্ষ্য করল তার সামনে আয়ান ভাই সাদা স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। ত্রিধা মিনমিনিয়ে বলল, কি করছেন এসব? শার্ট পরে নিন, আমার অস্বস্তি হচ্ছে। আহিয়ান ত্রিধার ঠোঁটে তর্জনী আঙুলটা গিয়ে বলল, চুপ। আমি চাই না একটু আগের ঘটনা আবারও রিপিট হোক। আর তোর আমাকে এভাবে দেখতে এত অস্বস্তি হলে দেখিস না, অন্যদিকে তাকিয়ে থাক। দেখতে দেখতে রাত 11টা বেজে গেল। প্রকৃতি আজ ঠিক করছে বৃষ্টি কমবে না, তাই তো এখনো আগের মতোই ঝড় বৃষ্টি হচ্ছে। ত্রিধার কিছু একটা মনে পড়তে পার্স থেকে নিজের মোবাইল বের করলো, কিন্তু কোনো লাভ নেই। মোবাইল বৃষ্টিতে ভিজে বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যেই ত্রিধা কয়েকবার হাঁচি দিয়ে ফেলেছে। এবারের বৃষ্টিতে তার বড়সড় কোনো অসুস্থতা চলবে সেটা তার অজানা নয়। আজ 7ই নভেম্বর। সারা রাত বৃষ্টির তাণ্ডব শেষ করে ধরা দিয়েছে এক সোনালি সকাল। বৃষ্টির পানিতে সবকিছু ধুয়ে গিয়ে প্রকৃতি যেন সতেজ হয়ে উঠেছে। ভোর সকালের হাওয়ায় রাস্তা দিয়ে দু একজনের মানুষের আনাগোনা শুরু হয়েছে। পথযাত্রীদের অনেকের নজরে পড়ল গাছের নিচে এক প্রাপ্তবয়স্ক যুবকের বুকে এক প্রাপ্তবয়স্ক যুবতী মাথা দিয়ে ঘুমোচ্ছে। এই পথ দিয়ে যাওয়ার সময় 3জন নেশাখোর বন্ধুর চোখে পড়ল আহিয়ান, ত্রিধা ও ওদের বাইক। অচেনা যুবক যুবতীকে কট খাইয়ে 2 টাকা পাওয়ার আশায় তারা আরও 2-4জনকে ডাক দিল। এই যে মামনি, সারা রাত এত রং টং করছো, এখন ঘুম থেকে জাগো। কানের একদম কাছে কোনো পুরুষের কণ্ঠ পেতেই ত্রিধা চোখ মেলে তাকালো। দেখলো কতগুলো ছেলে তাদের দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে। ত্রিধা ভয়ে আরও কিছুটা গুটিয়ে গেল আহিয়ানের দিকে। ত্রিধার নড়াচড়া পেয়ে আহিয়ান চোখ মেলে তাকালো। প্রথমে তাদের এই অবস্থা দেখে আহিয়ান কিছুটা অবাক লাগলেও পরে মনে পড়ে গেল কালকে রাত থেকে আজ সকাল অবধি সমস্ত ঘটনা। মস্তিষ্ক সজাগ হতে আহিয়ান চোখ মেলে তাকালো সামনে। দেখলো একদল ছেলেপেলে তাদের দিকে তাকিয়ে আছে। সে আর কিছু ভাবল না। ত্রিধার হাত ধরে দাঁড়িয়ে বাইক নিয়ে চলে যেতে চাইল, কিন্তু আচমকা ছেলেগুলোর মধ্যে কেউ একজন ত্রিধার হাত ধরে বলল, কই যাও মামনি? আহিয়ান এক পলক তাকালো ত্রিধার হাত ধরে ছেলেটার হাতের দিকে। সঙ্গে সঙ্গে সে ছেলেটার মুখ বরাবর একটা ঘুষি বসিয়ে দিল। চিকন চাকন পাতলা গড়নে নেশা করা ছেলেটা ধূপ করে পড়ে গেল কাদামাখা মাটিতে। ছেলেটার এই অবস্থা দেখে বাকি ছেলেরাও রেগে এগিয়ে এলো আহিয়ানের দিকে। আহিয়ানের মতো সুঠাম দেহী পুরুষ 6-7জন রোগা পাতলা নেশাখোর ছেলেকে পেটাতে কোনো অসুবিধা হলো না। এখানে এত গন্ডগোল দেখে মর্নিং ওয়াকে আসা কয়েকজন মুরব্বী এগিয়ে আসলো। মুহূর্তে সেখানে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো। ছেলেরা মুরব্বীদের উদ্দেশ্যে বলল, পোলা মাইয়া এখানে খারাপভাবে শুয়ে আছিল, আমরা এসে এ করে ধরছি, এই কারণে পোলা আমাকে মায়েরা কিরকম অবস্থা করছে। আয়ান রক্তরঙা চোখে ছেলেদের দিকে তাকিয়ে ছেলেদের উদ্দেশ্যে বলল, এই, তোরা মিথ্যা কথা কেন বলিস? আমাদের নিয়ে আরেকটা উল্টাপাল্টা মিথ্যা কথা বললে থাপ্পড় মেরে তোর কান আমি বয়রা করে দেব। আয়ানের কর্কট কণ্ঠ কানে আসতে মুরব্বীগুলো ওদের দিকে তাকালো। ছেলেটার গায়ে শার্ট নেই, শুধু গেঞ্জি পরা। মেয়েটা জামার উপরে শার্ট পরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মাথার হিজাব এলোমেলো। একজন মুরব্বী এগিয়ে এসে আয়ানের উদ্দেশ্যে বলল, দেখে তো ভদ্রঘরের ছেলে মনে হচ্ছে, চরিত্রটা এমন হাল কেন? আহিয়ান কিছু বলার প্রস্তুতি নিল, ঠিক তখনই পাশের আরেকজন বলে উঠল, এখন অন্তত এটা বলো না এটা তোমার বোন বা বান্ধবী লাগে, বৃষ্টির কারণে এখানে আটকে গেছিলে। আহিয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে অন্য আরেকজন মুরব্বী বলে উঠল, আপনি যে কি বলছেন ভাই? পৃথিবীতে কি বৃষ্টিতে আশ্রয় নেওয়ার জন্য জায়গার কোনো অভাব আছে? গাছতলায় কি আশ্রয় নেয়? তাছাড়া বৃষ্টি তো মধ্যরাতেই থেমে গেছে, ওরা বাড়ি ফিরে গেল না কেন? আহিয়ান ত্রিধার হাতের মুঠো বন্ধ করে দাঁড়িয়ে আছে। ওকে কাউকে কিছু বলার সুযোগ দিচ্ছে না। মুরব্বীদের মধ্যে গুঞ্জন শুরু হলো, আমাদের এলাকায় এমন পাপ কাজকর্ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এদের বিয়ে দিয়ে দেওয়া উচিত। ত্রিধা আহিয়ানের পাশে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সেটা দেখে আহিয়ান তাকে আশ্বস্ত করে বলল, কাঁদিস না, আমি আছি তো, আমি থাকতে কেউ তোকে ছুঁতেও পারবে না। তখন এক মুরব্বী এগিয়ে এসে বলল, আই বলা, সেমনি তোর কি হয়? আহিয়ান স্পষ্ট কণ্ঠে জবাব দিল, আমার মামাতো বোন।
মুরব্বী আবারও বলল, মামা তো বোনকে যদি এত পছন্দ তো মামাকে বলে বিয়ে করতা, এত রং ঢঙের কি আছে? আহিয়ান, আপনারা আমাদের ভুল বুঝছেন। ছেলেগুলো মিথ্যে বলছে। তারা আমাদের কোনো অপ্রীতিকর অবস্থায় পায়নি। আমরা বিপদে পড়ে রাতে এখানে আশ্রয় নিয়েছিলাম। ঠিক তখনই এক রিক্সাওয়ালা রাস্তা থেকে এসে জবাব দিল, মিথ্যা কথা তো তোমরা কইতাছ। আমি যখন সকালবেলা রিক্সা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছি তখনই দেখছি এরা দুইজন একজন আরেকজনের জড়াইয়া ঘুমাইতেছে। উপস্থিত সকলের মাঝে আবারও গুঞ্জন শুরু হলো। অল্প বয়সী এক ছেলে ওদের দুজনের ভিডিও করছে। আহিয়ানের নজরে পড়তে ফোনটা কেড়ে নিয়ে রাস্তায় আছাড় মেরে ভেঙে দিল। একজন তো বলেই উঠল, আজকে বিয়ে না পড়াইয়া ছাড়মু না। হয়তো এই পোলাই মায়ের বিয়ে করবে, নয়তো দুজনের ভিডিও কইরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় ছাইড়া দিব। এই কথা বলেই পকেট থেকে আরেকটা ফোন বের করে ধরল ওদের দিকে। আহিয়ান সঙ্গে সঙ্গে ত্রিধার দিকে ঘুরে ওকে আড়াল করে নিজের বাহুতে জড়িয়ে নিল। একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী বলে উঠল, এই তো ভালোই দেখা যায়, তাহলে বিয়ে করতে সমস্যা কি? আহিয়ান ত্রিধাকে নিজের কাছে আড়াল করে রেখেই সকলের উদ্দেশ্যে চেঁচিয়ে পড়ল, আমরা বিয়ে করব, প্লিজ আপনারা ভিডিও করা বন্ধ করুন। অতঃপর ত্রিধার উদ্দেশ্যে ঠান্ডা কণ্ঠে বলল, পরিস্থিতি আমাদের বিপরীতে, বিয়ে করা ছাড়ার কোনো উপায় নেই। আমি চাই না তোর বা আমার জন্য খানবাড়ির কারোর প্রতি কেউ আঙুল তুলে কথা বলুক। আশা করছি তুই আমার কথা বুঝতে পারছিস। ত্রিধা আহিনের কথা শুনে কাঁদতে কাঁদতে দৃঢ় কণ্ঠে বলল, হুম। উপস্থিত লোকজনদের মধ্যে একজন সকলের উদ্দেশ্যে বলল, বলে তো কইছে মায়ের বিয়ে করব, এখন তোমরা ভিডিও করা বন্ধ করো। অতঃপর একটা ছেলেকে আদেশ দিয়ে বলল, সামনের মসজিদ থেকে একটা হুজুরে ডাক দিয়ে নিয়ে আয়, আমার নাম বলবি, তাহলে তাড়াতাড়ি আইব। ছেলেটা সঙ্গে সঙ্গে গেল মসজিদের দিকে। মিনিট 10 মধ্যে হুজুর নিয়ে চলে আসলো। গাছতলে কোনো রেজিস্ট্রি পেপার ছাড়া শরীয়ত মতে হুজুর দিয়ে ওদের বিয়ে পড়ানো হলো। ত্রিধা এখনও প্রচুর কাঁদছে। ফর্সা গালগুলো রক্ত জবার মতো লাল হয়ে উঠেছে। বিয়ে শেষ হতে না হতে আয়ান সকলের উদ্দেশ্যে বলল, আমরা কি এখন যেতে পারি? জবাবে একজন মুরব্বী বলল, যাও, কিন্তু মায়ার একটু খেয়াল রাখো। আয়ান অন্য কিছু বলল না, চুপচাপ বাইক স্টার্ট দিল। বাইক চলল খানবাড়ির পথে। বেলা 9টা ছুঁই ছুঁই ওরা দুজনে বাড়িতে প্রবেশ করল। সদর দরজা পেরিয়ে চোখ গেল ডাইনিং রুমে, চিন্তিত মুখে বসা সকলের দিকে। ওদের দেখে বন্যা এগিয়ে এসে উতলা কণ্ঠে জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস তো মা? ফোন বন্ধ কেন তোর? ত্রিধা মিনমিনিয়ে বলল, আমি ঠিক আছি, বৃষ্টির পানিতে ফোন বন্ধ হয়ে গেছে। আহিয়ান ত্রিধার উদ্দেশ্যে বলল, তুই রুমে যা। ত্রিধার সঙ্গে সঙ্গে নিজের রুমের দিকে হাঁটা দিল। আহিয়া সন্দেহজনক দৃষ্টিতে দুজনকে দেখছে। তার কেন জানি মনে হচ্ছে ভাইয়া ও ত্রিধা দুজনই কিছু লুকোচ্ছে। আহিয়ানের ত্রিধাকে রুমে পাঠানোর পায়তারা দেখে মনে হচ্ছে ও এখানে থাকলে গোপন কিছু ফাঁস হয়ে যাবে। আবির এগিয়ে এসে ছেলের উদ্দেশ্যে কর্কট কণ্ঠে বলল, তুমি কি দেশে ফিরেছ আমাকে টেনশন দেওয়ার জন্য? আহিয়ান পাপার মতো গম্ভীর ভঙ্গিতে বলল, আমি ইচ্ছাকৃতভাবে কিছু করিনি। আবির, ইচ্ছাকৃতভাবে কিছু করনি? সারা রাত কইছিলে? আহিয়ান, একজন বন্ধুর বাড়িতে ছিলাম। আবির, একটা ফোন দিয়ে জানাতে পারতে? তোমার চিন্তায় চিন্তায় তোমার মা কাল রাত থেকে কান্না করছে। আহিয়ান, ফোন বন্ধ হয়ে গেছে। আবির, তোমার বন্ধুর কি ফোন বন্ধ হয়ে গেছে? তার ফোন দিয়ে তো জানাতে পারতে। বৃষ্টিতে ভিজে মাথা ব্যথা করছে, আমি উপরে যাচ্ছি। বলে আহিয়ান বড় বড় পায়ে হনহন করে সিঁড়ি বেয়ে উঠে গেল 3য় তলায়। সকলে তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। আবির ছেলের ঘাড় তেড়ামি আর সহ্য করতে না পেরে টি টেবিলে লাথি মেরে বলল, এই ঘাড়তালা ছেলেটা আমার বিশ্বাসই হচ্ছে না। তখনই আলী আহমদ খান মৃদু হেসে বলল, বিশ্বাস করা না করার কি আছে বাপ? তুমিও এককালে এমন তেড়ামি করে আমায় জ্বালিয়েছ, এখন তোমার ছেলেও তোমার মতো তেড়াই হয়েছে। এখানে অবিশ্বাসের কিছুই নেই। আব্বুর কথাটা আবিরের আগুনে ঘি ঢালার মতো লাগলো। কিছু না বলেই গম্ভীর মুখ নিয়ে চলে গেল 2য় তলায়। 2য় তলার দরজা বন্ধ করার শব্দটা নিচ থেকেও শোনা গেল। মেঘ ও বন্যা কান্নাকাটি বন্ধ করে হতবম্ব হয়ে তাকিয়ে রইল 2য় তলায় বাপ ও 3য় তলায় ছেলের দিকে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু আজকে ত্রিধা রোজানা থাকার সত্ত্বেও নিচে খেতে আসেনি। বন্যা রুমে গিয়ে দেখলো ত্রিধা কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। কম্বল সরিয়ে মেয়ের কপালে হাত রাখতে আঁতকে উঠল। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে ত্রিধার। বন্যার সঙ্গে সঙ্গে নিচতলায় ছুটে গেল। ড্রয়িং রুমে বসে আলী আহমদ খান ওয়াজ শুনছিল। ওনাকে দেখে বন্যা বলল, বড় আব্বু, ত্রিধার অনেক জ্বর এসেছে, আপনার কাছে তো ডক্টরের নাম্বার আছে, কল দিয়ে এখনই আসতে বলুন। ওর কথা শুনে আহিয়া, মেঘ, রাই, হালিমা খান, আকলিমা খান ও মালিয়া খান ছুটে গেল 3য় তলার দিকে। আলী আহমেদ খান সঙ্গে সঙ্গে কল দিল ডাক্তারকে। প্রচণ্ড জ্বরে ত্রিধার হুঁশ নেই বললেই চলে। বন্যা মেয়ের মাথায় অনেকক্ষণ পানি ঢালল।
বাড়ির মহিলারা এখনও ত্রিধার রুমেই দাঁড়িয়ে আছে। কিছু একটা মনে পড়তেই মেঘ ছুটে গেল পাশের রুমে ছেলের কাছে। আধখোলা দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকতেই দেখল আহিয়ান কপালের উপর একটা হাত দিয়ে শুয়ে আছে। রুমে কারো উপস্থিতি টের পেয়ে আহিয়ান চোখ মেলে তাকালো। চোখগুলো লাল টকটকে হয়ে আছে। মেঘ এগিয়ে গিয়ে ছেলের কপালে হাত রাখল। দেখল শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। মামামকে দেখে আহিয়ান উঠে বসতে চাইল, কিন্তু মেঘ থামিয়ে দিল। মেঘ কঠোর কণ্ঠে বলল, এত জ্বর নিয়ে শুয়ে আছিস, আমাকে বলিসনি কেন? আহিয়ান চোখ বন্ধ করে বলল, আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। মেঘ, বললেই হলো, আমি দেখতে পাচ্ছি তো শরীরে অনেক জ্বর। ওদিকে ত্রিধাটাও একই কাজ করেছে। সারা দিন জ্বর নিয়ে বিছানায় পড়ে আছে, কাউকে কিছু জানায়নি। বন্যা রুমে না গেলে তো জানতোই না মেয়ের এরকম অবস্থা। আহিয়ান সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, ত্রিধার জ্বর এসেছে? মেঘ, হুম। আহিয়ান, ডাক্তার ডেকেছে? মেডিসিন খাইয়েছে? মেঘ, ডক্টর ডেকেছি, কিন্তু এখনো আসেনি। আহিয়ান, ডক্টরকে গিয়ে আবার কল দাও, আমি ঠিক আছি, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। মেঘ গিয়ে পাশের রুমে দেখল ডক্টর এসেছে, ত্রিধাকে দেখছে। আলিমাত খানের হাতে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে যখন বেরিয়ে যাবে, তখনই মেঘ ডক্টরকে নিয়ে গেল আহিয়ানের রুমে। মন না চাওয়া সত্ত্বেও আহিয়ান ডক্টরকে চেক আপ করতে দিল। ডক্টর বেরিয়ে যেতেই নাক মুখে কম্বল দিয়ে আবারও শুয়ে রইল। তানভীর অফিস থেকে ফিরে মেয়ের রুমে ছুটে আসে। ত্রিধা এখনো বিভোর ঘুমোচ্ছে। তানভীর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে ডাকল, মা, ও মা, চোখ মেলে তাকাও, দেখো পাপা এসেছি। কিন্তু মেয়ের কোনো সারা শব্দ নেই। তানভীর আবারও ডাকল, ত্রিধা মা, তোমার কি মাথা ব্যথা করছে? পাপা মেসেজ করে দিই? এবার ত্রিধা হালকা নড়ে উঠল। চোখ দুটো ফুলে ছোট ছোট হয়ে আছে। আস্তে করে বলল, পাপা তুমি এসেছো? তানভীর উতলা কণ্ঠে মেয়েকে প্রশ্ন করল, এখন কেমন লাগছে মা? ত্রিধা আস্তে করে বলল, ভালো। তারপর পাপার হাতটা শক্ত করে চেপে ধরে মেয়েটা ঝরঝর করে কেঁদে দিল। তানভীর মেয়ের কান্না দেখে প্রচণ্ড বিচলিত হলো। বারবার প্রশ্ন করছে, কি হয়েছে মা? বাড়ি ফিরতে লেট হয়েছে বলে কি তোমার মাম্মাম বকেছে? নাকি গতকাল ইফতার পার্টিতে কিছু হয়েছে? তুমি কি বৃষ্টিতে অনেক ভয় পেয়েছো? এত প্রশ্নের পরেও ত্রিধা তখনও উত্তর দিল না। তাও উতলা কণ্ঠে তানভীর একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। ত্রিধা কাঁপা কণ্ঠে বলল, সরি বাবা, ভীষণ সরি। তানভীর, সরি কেন বলছো আম্মু? কি হয়েছে? ত্রিধা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে বলল, এমনি, হ্যাঁ আমার কিছু ভালো লাগছে না। তখনই দরজার পাশ থেকে কেউ বলল, আসবো? তানভীর তাকিয়ে দেখল আবির, আদি, আলী আহমদ খান, ইকবাল খান ও মোজাম্মেল খান এসেছে। তানভীর আব্বু, চাচ্চু ও ভাইদের ভিতরে আসতে বলল। ত্রিধা চোখের পানি ঝটপট মুছে নিল, কিন্তু চোখ মুখ এখনো ফুলে লাল হয়ে আছে। তানভীর উঠে দাঁড়াতেই আবির ত্রিধার মাথার কাছে বসল। ও বলল, এখন কেমন লাগছে আম্মু? বড় বাবার কণ্ঠ শুনে ত্রিধা আস্তে করে বলল, ভালো। আবির, কিছু খেতে মন চায়? কি খাবে বলো, আমি এনে দিচ্ছি। ত্রিধা মাথা দুলিয়ে জানায় তার কিছু খেতে মন চাচ্ছে না। মোজাম্মেল খান এগিয়ে গিয়ে আদরের নাতনির আরেক পাশে বসল। মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিলেন। আবির কিছুক্ষণ থাকার পর পাশের রুমে গেল। বাড়ি ফিরে মেঘের কাছে শুনেছে ছেলের জ্বর এসেছে। ছেলের রুমে প্রবেশ করে দেখে আহিয়ার নাকে মুখে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। তাহের ডাকল না, কপালে হাত রাখল। ভালোই জ্বর এসেছে। কিছুক্ষণ ছেলের পাশে চুপচাপ বসে রইল। তার ছেলের একটু তেড়া স্বভাবের। নিজে যেটা ভালো মনে হয় সেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আবির অনেক সময় বুঝিয়েও ছেলেকে মানাতে পারে না। অবশ্য ছেলেকে দোষ দিয়ে আর লাভ কি? সে নিজেও তো সারা জীবন নিজস্ব মতামতে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করত। এখন তার ছেলে পাপার মতে চলবে, সেটা ভাবা বিলাসিতা। সবকিছু ভেবে একমাত্র সেজন্য ভীষণ চিন্তা হয়। সবসময় নিজের সিদ্ধান্ত নিজে নিতে গিয়ে কোনো সময় যেন ভুল সিদ্ধান্ত নিয়ে না নেয়। আবির কিছুক্ষণ আয়হানের মাথায় হাত বুলিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে চলে আসলো। ইফতারের সময় হয়ে যাচ্ছে, তাই ডাইনিং রুমে যাওয়া জরুরি। অনবরত ফোনের ভাইব্রেশনে আহিয়ার ঘুম ভাঙল। ফোন হাতে নিয়ে দেখে রাত 12:40। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে? রিহান। ঘুমিয়ে গেছো? রিহানের কণ্ঠস্বর শুনতেই আহিয়ার ঘুম ভেঙে ঠোঁটের কোণে হাসি ফুটল। আহিয়া, এটা কার নাম্বার? রিহান, আমার? আহিয়া, এই নাম্বারটা তো আমার কাছে নেই। রিহান, নতুন নিয়েছি, তাই তোমার কাছে নেই। আহিয়া, আজকে এত দেরিতে কল দিলেন যে? রিহান, জরুরি কাজ ছিল, তাই বাড়ি ফিরতে দেরি হয়েছে আজ। আহিয়া, খেয়েছেন? রিহান,
হুম, তুমি খেয়েছো? আহিয়া: হ্যাঁ, অনেক আগেই। রিহান: আহিয়া পাখি, মিস ইউ। রিহানের ব্যাকুল কণ্ঠস্বর শুনে মৃদু হেসে আহিয়া বলল, সেম টু ইউ। আমিও। রিহান ইতস্তত কণ্ঠে বলল, জানো, আজকাল নিজেকে অনেক অপরাধী মনে হয়। জবাবে আহিয়া বলল, কেন? ঈদের পর তো আব্বু আম্মুকে বলে তোমাদের বাড়িতে পাঠাবো। রিহান থেমে যেতে আহিয়া প্রশ্ন করল, হুম, তো? রিহান অপরাধী কণ্ঠে বলল, না মানে, আমি অনেক টেনশনে আছি আহিয়ানকে নিয়ে। ও কি আমাকে ভুল বুঝবে? আমাদের বন্ধুত্বটা আগের মতো কি থাকবে আহিয়া? এবার আহিয়া নিজেও চিন্তিত হইল, কিন্তু নিজের ভেতরের চিন্তাগুলো সে রিহানকে জানতে দিল না। তাই সান্ত্বনা দিয়ে বলল, থাকবে। এত টেনশন করছেন কেন? ভাইয়া যদি প্রথমে রাগও করে, পরে ঠিক আপনাকে মেনে নেবে। ভাইয়ার বেস্ট ফ্রেন্ড আপনি। আপনাকে সে ভুল বুঝতেই পারে না। তাছাড়া আমি তো আছি। আমি ভাইয়াকে ঠিক বুঝিয়ে নিব। রিহান কিছুক্ষণ চুপ করে একটা দীর্ঘশ্বাস ফেলে আহিয়ার উদ্দেশ্যে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে থাকো। একটু পর আবার সেহরি খাওয়ার জন্য উঠতে হবে। হুম, আপনিও ঘুমান। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে। গুড নাইট। রিহান: গুড নাইট। রাত 2টা বাজে। চারদিকে শুনশান নীরবতা। অন্ধকারের মাঝে ত্রিধার রুমের দরজা ঠেলেই ভিতরে ঢুকলো আহিয়ান। হালকা আলো আধারিতে রুমটা ছেয়ে আছে। চুপচাপ নিঃশব্দে বসলো ত্রিধার মাথার কাছে। কপালে হাত ছোঁয়াতে গিয়ে আহিয়ানের হাতটা কেঁপে উঠল। এই মেয়েটা এখন শুধু তার ভালোবাসার মানুষ নয়, এখন তার একমাত্র বউ। অনেক শখের বউ, ভালোবাসার বউ, আতুরের বউ, তার হৃদয়ের রানী, তার অর্ধাঙ্গিনী। হঠাৎ করে জীবনটা কেমন পাল্টে গেল। সে কখনো ভাবতেও পারেনি তাদের বিয়েটা এভাবে হবে। বিয়ের প্রথম রাত নিয়ে তার কত জল্পনা কল্পনা ছিল, সবই আজ ধূসর রঙে হারিয়ে গেছে। দুইজন দুই রুমে জ্বর নিয়ে পড়ে আছে। তাছাড়া সারাদিন ধরে আহিয়ান অনেক চিন্তাভাবনা করেছে, তবুও মন থেকে ভয় সরাতে পারছে না। আচ্ছা, রিতা কি তাকে আগের ভুলগুলোর জন্য ক্ষমা করবে, নাকি আহিয়ানের হৃদয় ক্ষতবিক্ষত করে অভিমানী ত্রিধার ডিভোর্স চেয়ে বসবে? আর এসব যদি বাড়িতে জানাজানি হয়, পাপা ও মাম্মামকে কী জবাব দেবে? তারা যদি বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ভেবে ডিভোর্স করাতে চায়? উফ, এসব ভাবতে বিরক্ত লাগছে। মাথা ব্যথায় মাথাটা বুঝি ছিঁড়ে পড়ছে। আহিয়ান ধীরে ধীরে ত্রিধার কপালে হাত রাখল। মেয়েটার শরীরে এখনও জ্বর আছে। একদিনের ঝড়ে মেয়েটার চেহারা মলিন হয়ে গেছে। আহিয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল সেই দিকে। হঠাৎ শুনতে পেল ত্রিধা মৃদু কণ্ঠে আওয়াজ করছে, মাম্মাম, মাথা ব্যথা করছে। আহিয়ান এবার হাত রাখল ত্রিধার মাথায়। অনেকক্ষণ মাথা টিপে দিল, চুল টেনে দিল। ত্রিধা আরামে ঘুমাচ্ছে। এদিকে তার কোনো খেয়াল নেই। অদূর থেকে ভেসে আসছে মসজিদে মাইকের শব্দ। বারবার জানান দিচ্ছে সেহরির সময় হয়ে গেছে। আহিয়ান ত্রিধার কপালে একটা শক্ত চুমু বসিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আরও মিনিট পাঁচেক দাঁড়িয়ে থেকে হাঁটল রুমের দিকে। দরজা ঠেলে রুমে ঢোকার আগেই পিছন থেকে কেউ ডাকলো, ভাইয়া। আহিয়ান পিছন ফিরে দেখল, পেছনে আহিয়া দাঁড়িয়ে। মেয়েটার চোখে কোনো অবাক কথা নেই। আহিয়ান জানে তার বোন তাকে ত্রিধার রুম থেকে বেরোতে দেখেছে। এতে তার কোনো ভাবনার অন্তর হলো না। স্পষ্ট কণ্ঠে বলল, কি? আহিয়া এগিয়ে এসে বলল, শরীর এখন কেমন? জ্বর ভালো হয়েছে? আহিয়ান: ভালো। তুই এখন নিচে যা, আমি সেরে খেতে আসছি। বলেই আহিয়ান রুমে যেতে চাইল। আহিয়া পেছন থেকে বলল, তুমি সুস্থ নও। তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আজকে রোজা না রাখলে হয় না? আহিয়ান ফিরে এসে বোনের কপালে একটা টোকা দিয়ে বলল, আমি ঠিক আছি। আমাকে নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না। তুই নিচে যা, আমি আসছি। বলেই আহিয়ান রুমে গেল। আহিয়া এক দৃষ্টিতে তাকিয়ে রইল ভাইয়ার ঝাড় পানে। সেদিনের পর কেটে গেল 1 সপ্তাহ। আহিয়ান ও ত্রিধা দুজনেই এখন সুস্থ। কিন্তু 1 সপ্তাহ দুজনের তেমন দেখা হয়নি। দেখা হয়নি বললে ভুল হবে। ত্রিধা আহিয়ানের সামনাসামনি পড়তে চায়নি। তাই সেহরির সময় আহিয়ানের আগেই খেয়ে চলে আসতো। শুধু ইফতারের সময় দুজনের সামনাসামনি হতো, তা আবার অল্প সময়ের জন্য। আহিয়ান বুঝছে মেয়েটার বিব্রতকর অবস্থা, তাই সে নিজেও ত্রিধার থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করে। তাছাড়া গত কয়েকদিন থেকে আহিয়ান দিনের বেলা বাড়িতে কম থাকে। মেঘ জিজ্ঞাসা করলে জানায় বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। আজ 24শে রমজান। আসরের নামাজ পড়ে ত্রিধা ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। হঠাৎ বাইকের শব্দ কানে এলো। নিচে তাকাতেই দেখল আহিয়ান বাড়িতে প্রবেশ করছে। দেখেই ত্রিধা ব্যালকনি থেকে সরে দাঁড়ালো। আহিয়ান ভিতরে ঢুকে যেতেই সে আবার ব্যালকনিতে আসলো। তাদের অনাকাঙ্ক্ষিত বিয়েটা জীবনের ভিত কেমন নড়ে চড়ে দিয়েছে। আজকাল ত্রিধা সারাক্ষণ চিন্তায় থাকে, বাবা যেদিন জানবে সেদিন কী হবে। বাবা সহ্য করতে পারবে তো? এত বড় সত্যি। তাছাড়া আহিয়ান ভাই, উনিও তো নিশ্চয়ই বিয়েটা মানেন না।
ত্রিধা তো এতটুকু পর্যন্ত জানে না আয়ান ভাই কি তাকে কখনো চেয়েছিল। না, চায়নি বোধহয়। চাইলে কি আগের বারে কাপুরুষের মতো ছেড়ে চলে যেত? না চাইতেও মেয়েটার চোখ দিয়ে গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অভিমান করে গত 2 বছর যেই মানুষটার থেকে পালিয়ে বেরিয়েছে, আল্লাহ তাআলা সেই মানুষটার সাথে পবিত্র বন্ধনে বেঁধে দিল। কিন্তু মানুষটা কি চায় এই বন্ধন থাকুক? রুমে কারো উপস্থিতি টের পেয়ে ত্রিধা ঘাড় ঘুরিয়ে তাকালো। ত্রিধা ঝটপট চোখের পানি মুছে রুমে গেল। আহিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ত্রিধার দিকে। সেটা দেখে ত্রিধা চোখ নামিয়ে নিল। আহিয়া ত্রিধার হাত টেনে নিয়ে বিছানায় বসালো। অতঃপর সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, তোর ব্যাপার কি বলতো? কি লুকাচ্ছিস আমার থেকে? ত্রিধা, কিছু না। আহিয়া, আজকাল তোর অনেক পরিবর্তন এসেছে জানিস? ত্রিধা মাথা তুলে তাকিয়ে প্রশ্ন করল, কি পরিবর্তন? আহিয়া মুখ গম্ভীর করে বলল, অনেক পরিবর্তন, যা আমাকে স্পষ্ট ধারণা দেয় তোর ভিতরে কোনো ঘাপলা আছে। আহিয়া আবার বলল, ভাই আর তোর ব্যাপারটা কি বলতো? দুজন কি এরকম মান অভিমান করে সারা জীবন কাটিয়ে দিবি? ত্রিধা কিছু বলল না, চুপ করে শুনল আহিয়ার কথা। আহিয়া ত্রিধার কাঁধে ধাক্কা দিয়ে বলল, কিরে, তুই কি শুনছিস আমার কথা? আমি তো ভেবেছি সেদিন দুজনে একসাথে বের হয়েছি সব ঠিকঠাক করেই ফিরবি, কিন্তু না, তোরা আগের থেকে আরো গম্ভীর হয়ে ফিরেছিস। তোরা কি আবারও ঝগড়া করে ফিরেছিস? ত্রিধা এবার আহিয়াকে চাপটে ধরে কেঁদে উঠল। আহিয়া অবাক, তার ভাইটা যে কি করে না, মেয়েটাকে হয়তো আবারও কষ্ট দিয়েছে। এই বাড়িতে থাকা অবস্থায় এদের দুটোর মিল বুঝি সে আর দেখতে পাবে না। তখনই কানে এলো ত্রিধার অস্পষ্ট কিছু আওয়াজ, কিন্তু কান্নার দাপটে কিছু বোঝা যাচ্ছে না। আহিয়া ত্রিধাকে সোজা করে বসে চোখের পানি মুছে দিয়ে বলল, কি হয়েছে স্পষ্ট করে বল। ত্রিধা আয়ার হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, আগে বলো, তুমি কাউকে কিছু বলবে না? আহিয়া, ঠিক আছে, বলবো না। ত্রিধা মিনমিনিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমাদের বিয়ে হয়ে গেছে। আহিয়া চোখ দুটো বড় বড় করে হালকা মৃদু চেঁচিয়ে বলল, কি? কবে? কিভাবে? কখন? তুই কি ডেট ফেল গাঁজা খাইছোস? ত্রিধা আমতা আমতা করে বলল, আমি যা বলছি সব সত্যি বলছি। আমার আর আয়ান ভাইয়ের বিয়ে হয়ে গেছে। আহিয়া বুকে হাত দিয়ে অভিনয় করে বিছানায় শুয়ে পড়ল। তারপর অভিনয় করে বলল, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না রে। এত বড় শখ নিতে পারছে না আমার ছোট্ট হৃদয়। অতঃপর উঠে বসে স্বাভাবিক কণ্ঠে বলল, দয়া করে ঝেড়ে কাশ, আমি সব কিছু স্পষ্টভাবে শুনতে চাই। ত্রিধা ধীরে ধীরে বলতে শুরু করলো সেদিনের সকল ঘটনা। আহিয়া ইতিমধ্যে চরম আশ্চর্যের পর্যায়ে, কিন্তু এদিকে সে ভীষণ খুশি। দুজন ভালোবাসার মানুষ দুজনকে পেয়ে গেল হালালভাবে। কিন্তু অন্যদিকে পরিবারের কথা ভেবে তার রূপ বেরিয়ে যাওয়ার অবস্থা। বলা শেষে ত্রিধা আবারও কেঁদে দিল। আহিয়া এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, কান্নাকাটি করিস না। আমাদের প্ল্যানের সাথে গডের প্ল্যান কখনো মেলে না। তিনি সবকিছু আমাদের ভালোর জন্যই করেন। তখনই ছোট্ট আদিবা রুমে এসে বলল, আপু, তোমাদের নিচে ডাকছে, ইফতারের সময় হয়েছে। আদিবাকে দেখে ত্রিধা তাড়াতাড়ি চোখ মুখ মুছে নিল। এই পাকনা বুড়ি কাউকে কাঁদতে দেখলে সারা বাড়ির ঢোল পিটিয়ে বেড়ায়। সে নিজেও যে একটু পরপর কাঁদে তার কোনো দোষ নেই। আহিয়া বলল, নিচে গিয়ে বল আমরা আসছি। আদিবা কোমরে এক হাত রেখে দাঁড়িয়ে থেকে বলল, বড় আম্মা বলেছে তোমাদের দুজনকে নিচে নিয়ে যেতে। আহিয়া হাসল ওর ভাব দেখে। উঠে দাঁড়িয়ে আদিবাকে কোলে তুলে নিল। তারপর আর এক হাতে ত্রিধার হাত ধরে বলল, চলেন ভাবি, নিচে যাই। এতদিন পর ননদ বাড়িতে বেড়াতে এসেছে, একটু সেবা যত্ন করেন। ত্রিধা এবার হাসি দিল। নিচে গিয়ে দেখলো ইতিমধ্যে সেখানে সবাই উপস্থিত। ইফতারের সময় হতে মাত্র 4 মিনিট বাকি। আহিয়া ও ত্রিধা চেয়ার টেনে বসল। ত্রিধার সামনে দাঁড়াতেই নজর গেল আহেনের চোখে। ত্রিধার সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। এদিকে রিহান, রিহানের দাদু, রাকিব, রিয়া সকলেই একসাথে ইফতার করছে। রিহান অল্প কিছু খেয়ে উঠে নামাজের জন্য প্রস্তুতি নিল। তখনই ওর আম্মু বলে উঠল, রিহান। রিহান, জি আম্মু। রিয়া, তোর রুমের টেবিলের উপর কয়েকটা মেয়ের ফটো আছে, কোনটা পছন্দ হয় দেখে জানাস। রিহান থমকে দাঁড়িয়ে গেল। এসব আজ নতুন নয়, গত 1 বছর যাবৎ হয়ে আসছে। রিহান মায়ের উদ্দেশ্যে বলে উঠল, আম্মু প্লিজ, তোমাকে কতবার বলেছি আমাকে সব মেয়ের ছবি এনে দেখাবে না। ওর আম্মু কিছু বলার আগে ওর আব্বু সরাসরি বলল, তোমার কি অন্য কাউকে পছন্দ আছে? রিহান থতমত খেল, তবুও জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলল, হুম, আছে। রাকিব। মেয়েকে? বাবার নাম কি? রিহান ইতস্তত করে বলল, আবু, এখন না, আর কয়েকদিন যাক, ঈদের পরে আমি নিজেই তোমাদের মেয়ের বাড়ির ঠিকানা দিব। রাকিব কিছু বলল না। রিয়া হাবলার মতো তাকিয়ে আছে বাপ ছেলের দিকে।
ছেলের জন্য মেয়ে খুঁজতে খুঁজতে তার চোখ কানা হয়ে যাচ্ছে, আর এদিকে ছেলের মেয়ে পছন্দ করাই আছে। রিহান নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতেই রাকিব রিয়ার উদ্দেশ্যে বলল, দেখলে তো, তোমার ছেলে প্রেম করছে। আমি আগেই বলেছিলাম, তুমি আমার কথা বিশ্বাস করনি। শান্তি হয়েছে এবার? মেয়ে দেখা বন্ধ করো। রিয়া, আমি কি জানতাম তোমার ছেলে প্রেম করে? তাহলে কি ঘটক দিয়ে মেয়ে খোঁজাতাম? রাকিব, আমি জানি তুমি জানতে না, তাই তো আগেই বলেছিলাম তোমার ছেলেকে জিজ্ঞেস করো। কিন্তু তুমি কি বলেছিলে? না, আমার ছেলে প্রেম করতেই পারে না। ওর একটা মেয়ে বান্ধবী আছে, তাও আবার দেশে না বিদেশে থাকে। ওর পছন্দ থাকলে অন্তত আমাকে বলতো। রিয়া কথায় হেরে যাওয়ার ভয়ে উঠে কিচেনের দিকে গেল। বউকে জব্দ করতে পেরে রাকিব মৃদু হাসল। পাশ থেকে রিহানের দাদু বলল, তোর পোলার যেহেতু পছন্দ আছে, মাইয়া ভালো হইলে আর দেরি করিস না, ঈদের পরেই বিয়েটা দিয়ে দে। রাকিব বেসিনে হাত ধুতে ধুতে বলল, আচ্ছা আম্মু। রাকিবের আম্মু আবার বলল, জান্নাতকে একটা কল দিয়ে দে তো, মায়াটারে কতদিন যে দেখি না। জুইরে কতদিন কইছি এই বাড়ি আয়া কয়টা দিন থাক, কিন্তু আইলো না। বাড়িতে আমরা হাউরি বউ দুইজন, সারাক্ষণ একলা একলা লাগে। রাকিব মৃদু হেসে বলল, জুয়ের লেখাপড়া আছে আম্মা, এখানে সে কি করে থাকবে? তারপর ফোনটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও, মেয়ের সাথে কথা কও। রেহানের দাদু ফোন হাতে নিতে নিতে বলল, ঈদের পর তাড়াতাড়ি আমার নাতিরে বিয়ে করা, তখন আর পরের বাড়ির নাতিরে বারবার আইতে জন্য জোর করব না। রাকিব টুপি মাথায় দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, বিয়ে তো আর কইলেই হয় না, আগে দেখি ছেলের পছন্দ, তারপর না হয় এসব নিয়ে আগানো যাবে। রাত 11টা। খানবাড়ির সকলে তারাবির নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে মাত্র যে যার রুমে ঢুকল। ত্রিধা বিছানা গুছাচ্ছিল। দরজায় নক করার শব্দ শুনে ত্রিধা বালিশটা মাথার দিকে দিতে দিতে বলল, দরজা খোলা আছে, ভিতরে আসো। ত্রিধা মনে করেছে আহিয়া এসেছে, তাই পিছন ফিরে তাকিয়ে দেখার প্রয়োজন মনে করেনি। কিন্তু কয়েক মিনিটের মধ্যে দরজা লক করার শব্দ কানে আসলো। আচমকা পিছনে তাকিয়ে দেখল আহিয়ান দাঁড়িয়ে আছে। ত্রিধা তড়িঘড়ি করে বিছানার কোণে রাখা ওড়না গায়ে জড়াল। অতপর মিনমিনিয়ে গলায় বলল, আপনি? আহিয়ান এগিয়ে আসলো। ত্রিধার সামনে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলল, তোর সাথে আমার কথা আছে। ত্রিধা নিচের দিকে তাকিয়ে বলল, কি কথা? আহিয়ান গলা খাকারি দিয়ে বলা শুরু করলো, আমাদের দুজনের বিয়েটা অপ্রত্যাশিতভাবে হয়ে গেছে। আমরা কেউ হয়তো এভাবে চাইনি, কিন্তু যা হবার হয়ে গেছে। আমার তোকে অর্ধাঙ্গিনী হিসেবে মেনে নিতে কোনো অসুবিধা নেই। পরিবার কি বললো, কি ভাবলো, সেসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি সব কিছু সামলে নেব। আপাতত আমার 1-1.5 বছর সময় চাই। সেটা কেন চাই তুই নিজেও জানিস। এই সময়টুকু পর আমি নিজেই পরিবারকে সব জানিয়ে দেব। তারপর একটা খাম বের করে ত্রিধার সামনে ধরে বলল, যেহেতু আমাদের বিয়েটা শরীয়ত মোতাবেক হুজুর দিয়েছে, তাই আমাদের বিয়ের আইনগত কোনো প্রমাণ নেই। আমি চাই আমাদের বিয়ের রেজিস্ট্রেশনটা এবার হয়ে যাক, কিন্তু শুধু আমি চাইলেও হবে না, তোকে চাইতে হবে। যাই হোক, এতক্ষণ আমার নিজের দিকের কথাগুলো বললাম তোকে, এখন তোর কথায় আসি। এটা আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার। তোর যদি মনে হয় তোর জন্য আমি যোগ্য, সারা জীবন আমার সাথে কাটাতে পারবি, তাহলে এটাতে একটা সাইন করে দিস। আর তোর যদি মনে হয় সকলের অগোচরে হওয়া বিয়েটা তুই এখানে শেষ করে দিতে চাস এবং এহসান বা অন্য কাউকে বিয়ে করতে চাস, তাহলে কাল আমার সাথে বের হবি। কোনো হুজুরের সামনে শরিয়ত মোতাবেক আমি তোকে তালাক দিব। তিথা চট করে মুখ তুলে তাকালো, কিন্তু কিছুই বলল না। আয়ান ওর হাতে কাগজটা ধরিয়ে দিয়ে বলল, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিস। আমাদের যদি একবার ডিভোর্সটা হয়ে যায়, আমি কিন্তু আর এই দেশে থাকবো না। সারা জীবন কাঁদলেও তুই আমাকে আর দেশে ফেরাতে পারবি না। আর যদি সম্পর্কটা রাখতে চাস, তাহলে ভেবেচিন্তে রাখিস। জীবনের কোনো এক জায়গায় গিয়ে সম্পর্কটা যেন তোর কাছে বোঝা মনে না হয়। আজকে রাতে ভাব, কালকে আমাকে সিদ্ধান্ত জানাস। বলে আয়ান বেরিয়ে যেতে চাইল। ঠিক তখনই ত্রিধা মৃদু কিন্তু রাগের স্বরে বলল, দাঁড়ান। আয়ান থমকে দাঁড়ালো। ত্রিধার দিকে তাকিয়ে দেখল রেগে মেয়েটার নাকের পাটা ফুলে লাল হয়ে আছে। ত্রিধা আয়ানের উদ্দেশ্যে তেজি কণ্ঠে বলল, আমাকে আপনার মানুষ মনে হয় না, না? যখন ইচ্ছে হবে জীবনে আসবেন, আবার যখন ইচ্ছে হবে চলে যাবেন। প্রতিবার এসে কোনো না কোনো বিষয় আমাকে কাঁদাবেন, আর আমি কি সব চুপচাপ মেনে নিব? ত্রিধা আয়ানের বুকে ধাক্কা দিয়ে বলল, আগের বার যাওয়ার আগে কি যেন বলেছিলে? আমাদের আবার দেখা হবে, মান অভিমান হিসাবটা কষে নেবেন, তাই না? তাহলে সেই হিসেব না দিয়ে আপনি আবার কেন লন্ডনে পালিয়ে যাচ্ছেন? আয়ান কিছু বলল না। ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে রইল তার পাগলিটার দিকে। ত্রিধা এবার কেঁদে দিল বোধহয়। আবারও আহিয়ানের বুকে ধাক্কা দিয়ে জর্ণ কণ্ঠে বলল, কেন আমাকে অনুভূতির সাগরে ভাসিয়ে আপনি পালিয়ে গেছিলেন? আমার মন নিয়ে আপনি কেন খেলছিলেন? কথাগুলো বলতে গিয়ে ত্রিধা হাউমাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ভাঙা কণ্ঠে বলল, আমি আপনাকে ভীষণ ঘৃণা করি। সব আপনার অভিনয়। আপনি সারা জীবন আমার সাথে কাটাবেন না, শুধু শুধু এসব বলে দায় সারা হচ্ছেন।
আহান এক কদম এগিয়ে গিয়ে ত্রিধার দুই কাঁধে হাত রাখল। ত্রিধা এতে আরও বেশি পাগলামি শুরু করলো। আহানের হাত ঝাড়া মেরে সরিয়ে দিল। কাঁদতে কাঁদতে বলল, একদম ছবেন না আমায়। বেঈমান বিশ্বাসঘাতক পুরুষ। অনাকাঙ্ক্ষিতভাবে বিয়েটা হয়েছে বলে দায় সারতে এসেছেন। এসব পুরুষদের আমি মন থেকে ঘৃণা করি। আজকে আয়ানের নিজেকে অনেক অসহায় লাগছে। সে সত্যিই দোষী। সেদিন না চাইতেও মেয়েটাকে অনেক আঘাত দিয়ে ফেলেছে। হ্যাঁ, সে তো সত্যিই অপরাধী। আয়ান ত্রিধাকে কি বলবে এই মুহূর্তে কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই শোনা গেল দরজার বাইরে কারো হেঁটে আসার আওয়াজ। ঠিক তখনই আয়ান ত্রিধাকে টেনে ব্যালকানিতে নিয়ে গিয়ে নিজের বুকে জড়িয়ে নিল। ত্রিধা ছটফট করে আয়ানের বুকে কয়েকটা কিল ঘুষি দিল, কিন্তু ছেলেটা ছাড়ল না। শক্ত করে মাথাটা চেপে রাখল নিজের পক্ষে। শান্ত করতে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সরি, আমি কখনো তোকে রেখে কোথাও যাব না। যদিও যাই তোকে সাথে করে নিয়ে যাব। প্লিজ পাখি, একটু থাম। দরজার বাইরে কি যেন আছে, তোর কান্নার আওয়াজ শুনতে পাবে। কিন্তু ত্রিধা আজ থামল না। শক্ত করে আয়ানকে জড়িয়ে কাঁদতে থাকল। 2 বছরের জমানো কান্না আজ ঢেলে দিল প্রিয় মানুষের বুকে।